ডগাগুলো প্রত্যেকটা সুস্থ এবং সঠিক মোটা নিয়ে বাড়ছে, বেশি মোটা না, বেশি চিকন না। প্রত্যেকটার মাথা খেয়াল করুন। আপনাদের যে বলেছিলাম যে কোনো প্রকারের কার্লিং, কোনো প্রকারের ফাঙ্গাস পাতাতে কিন্তু কিচ্ছু নেই। এটা তুলতে হবে, নিচে দিয়ে দেখুন গড়াচ্ছে, নিচেতে প্রচুর রয়েছে। এগুলো মোটা মোটা ডগা, এগুলো আমাদের তুলে দিতে হবে। ঠিক আছে, দেখুন আস্তে আস্তে আগায়, কয়েকদিনে কিন্তু এটা মাচাটা ভরে যাবে। মানে কতটা হেলদি ডগা। এবার মাচার দিকে বাড়ছে, দেখুন কতটা। এর কিছুদিন আগে উচ্ছের স্প্রের যাতে লিপ কার্ল না আসে তার জন্য আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকে এই যে ডগাগুলো ছেড়েছে কেমন দেখেছেন? এই ডগাগুলো আমাদের তো মাচা ভরবে, এই ডগা যত ছাড়বে তত মাচাটা তাড়াতাড়ি ভরবে। আর ডগা একটা নির্দিষ্ট লিমিটে, না মোটা না সরু, ঠিক এই রকম কায়দায় আপনাকে কিন্তু ছোটাতে হবে, তবেই কিন্তু ফুল জালি বেশি আসবে। প্রত্যেকটা পাতার গোড়ে গোড়ে এই দেখুন এই সমস্ত জালি নিয়ে কিন্তু বাড়তে থাকবে। তাহলে এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে একে মোটা করা বা সুস্থ রাখা এবং ছোটানো, তার জন্য সার তো খুব জরুরি একটা ব্যবস্থাপনা। তো সার আমরা এই যে নিচে মালচিং দেখতে পাচ্ছেন, এই মালচিংয়ের নিচে কী কী দিয়েছি, একটা সুন্দর মিশ্রণ বানানো হয়েছে। তাতে এই গাছের এই রকম বৃদ্ধি দশায়, ফুল ফল আসার আগের ঠিক মুহূর্তে আমাদের কোন কোন সারগুলো দিতে হবে, যাতে করে খুব সুন্দর গাছগুলো সুস্থ থাকে এবং গাছটা বাড়তে থাকে, ফুল ফল নিয়ে ছুটতে থাকে। তো সেই সার ব্যবস্থাপনার কথাই আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো। ছোট্ট একটা ভিডিও, যে সারটা দিয়েছি এবং সার দেওয়ার পর যে রেজাল্ট পেয়েছি তার ভিত্তিতে আপনাদের সেটাই তুলে ধরছি। সেই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তো যে সমস্ত চাষিরা আপনারা করলা চাষ করেছেন, উচ্ছে চাষ করেছেন, প্রচুর চাষি আপনারা বীজ নিয়েছেন, আপনাদের গাছ আশা করি ভালোই আছে সব, তো তারা ভিডিওটা দেখবেন এবং কোন সারটা দিয়েছি সেটা আপনারা ফলো করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আসুন, আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা আমি বোলপুরের সাইড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বললাম ওই 15 চারা কতদিন মতো লাগানো যেতে পারে মোটামুটি? 15 সার হবে না, সময় শেষ। তোমার শেষ হয়ে গেছে? হ্যাঁ, সময় এখন অনেক দিন, 90 দিন টাইম নেবে হতে। উপরে আবার রোম উঠবে, মানে আপনার সব কপি শেষ হয়ে যাবে, ও আর হতে চাইবে না, এই সমস্যা আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওই মানে চারা হয়ে রয়েছে। হ্যাঁ, এবার হয়ে থাকলে কি করবেন? হয়ে থাকলে লাগিয়ে দিন, আর কি করা যাবে বলুন। ওইটা লাগিয়ে দেবো? লাগিয়ে দিন, একটু লেট হলেও হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর এখন নতুন করে ফ্ল্যানের মতো কি জাত রয়েছে? আছে 40-51 আছে, লাকি মুন আছে, এই সমস্ত জাতগুলো করতে হবে। তাহলে কি এই নাম্বারে আপনাকে ফোন করে? ঠিক আছে ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপ, ফোন না হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করতে হবে? হ্যাঁ ঠিক আছে। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুশোভন রয়েছি। তো আপনাদের যে সমস্ত চাষি আপনারা প্রথম দেখছেন ভিডিওটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, পরিচর্যার কথা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে তুলে ধরি। তো আসুন এবার সম্পূর্ণ জমিতে আপনাদের অল্প একটু দেখাই, সব জায়গায় কেমন ডগা ছেড়েছে, জালি পড়েছে, সব দেখাবো আপনাদের। আর পরিচর্যাটা করুন, ভালো থাকবে আপনাদের কাজ। এই ভিডিওতেই আপনাদের অল্প একটু স্প্রের কথাটা বলে দিই, আমি যেটা কালকে সন্ধ্যার সময় করেছি। দেখুন, এটা আমার রুটিন স্প্রে। আমি 6 থেকে 7 দিনের মাঝখানে, মানে 6 দিন পর অথবা 7 দিন পর একদিন স্প্রে করবই, সে রোগ লাগুক আর না লাগুক। দেখুন, এখানে আমি ব্যবহার করেছিলাম অ্যাবাসিন ক্রিস্টাল কোম্পানির 15 ml নিয়েছিলাম, রনফেন নিয়েছিলাম 12 ml, আর নিম তেল নিয়েছিলাম 25 ml, কে রিপিল যেটা বলে। এই 3টে নিলে আশা করি কোনো ধরনের পোকা আপনার গাছে থাকে না, না থ্রিপস, না মাকড়, সাদামাছি, কিচ্ছু থাকবে না। তো সেটাই আমি স্প্রে করেছিলাম, আর ভিতরে অল্প একটু ফাঙ্গিসাইড দিয়েছিলাম। আর ফাঙ্গিসাইড আমি আদামা কোম্পানির আলমাগর, যেটা অ্যাজোস্টোবিন, টেবুকোনাজল, আর তার ভিতরে যেটা ছিল পোকলারাজ, এই মিশ্রণটা মিশিয়ে 4টে উপাদান মিশিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। আমার কথা হচ্ছে, গাছে আমি রোগ ঢুকতে দেব না, যে কারণে আমি রুটিন চেক আপটা করতে থাকবো, 7 দিন অন্তর ওষুধ দিতে থাকবো। তো যাই হোক, যে সারগুলো দিয়ে এইরকম চেহারা হয়েছে, এই পিছনে যে ব্যাগ দেখছেন, এই বস্তাটা দেখছেন, এর ভিতরে সেই সারগুলো কি কি দিয়েছিলাম, যার রেজাল্ট এইরকম হয়েছে, এই যে এইরকম, সেটাই আজকে আপনাদের অল্প একটু
এই সন্ধ্যার সময় একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। আরও একটা জিনিস দেখাবো, যে জমিটা আপনাদের ওই জঙ্গলের জমি বলেছিলাম, সেখানে সারটা কিভাবে দেব সেটা অল্প একটু দেখাবো। আজকে পরিষ্কার করেছি, সেখানে কাটাই ছাঁটাই করেছি ঘাসগুলো, কাজ করেছে বলেই আপনাদেরকে এই জমি থেকে এই সন্ধ্যার সময় তুলে ধরছি। এখানে আপনারা অল্প একটু লক্ষ্য করুন, দেখতে পাবেন দুই ধরনের দানা আছে, দেখেছেন? একটা কালো আর একটা এই যে একটু লালচে লালচে কালারগুলো। কেমন? এই কালো যে দানাগুলো আছে না, এইটা হচ্ছে আপনার ডিএপি, কালোটা ডিএপি। কারণ গাছের এখনও তো আমাদের বৃদ্ধির দশা, আর কিছুদিন বাদে মানে 45-40 দিন যখন আসবে তখন আমাদের ফুলজালি আসতে শুরু করবে। এখনই ফুলজালি পড়া শুরু করেছে। তো যাই হোক, এখন আমাদের এই শেষ সময় ডিএপিটা দিয়ে দেওয়ার। কতদিন বয়সে? মোটামুটি 25 দিন 30 দিন এরকম সময় লাস্ট ডিএপি দিলাম। কিন্তু ডিএপি যদি শুধু ডিএপি দেওয়া যেত তাহলে একটা সমস্যা হতো, গাছ বেশি রকমের আপনার নরম হতো, পাতাগুলো বেশি বড় বড় হতো, গাছে ভীষণ আপনার গ্রোথটা অতিরিক্ত বেশি দেখতে পারতেন। তাহলে কি হতো, আপনার প্রচুর পরিমাণে রোগ আক্রমণটা বেশি দেখা দিত, গাছ নরম হয়ে যেত ভীষণ, পাতায় চুষি পোকা প্রচুর পরিমাণে দেখা দিত। তার জন্য আমাদের বৃদ্ধিটাও দরকার, আবার গাছে আমাদের একটু শক্তপোক্ত দরকার। তো সেই জন্য এই যে ছোট ছোট দানাগুলো, এই দানাগুলো ছিল হচ্ছে আমাদের 10-26-26। তাহলে দেখুন 10-26-এর সঙ্গে ডিএপি মিশিয়েছি। কেমন? 10-26 আর ডিএপি। তাহলে আমার পটাশের চাহিদাটা হলো, আর ওইদিকে ডিএপির ভিতরে নাইট্রোজেন এবং সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে যে ফসফরাস থাকে সেই চাহিদাও কিন্তু দারুণভাবে পূরণ হলো। আবার 10-26-এর ভিতরে 26% ফসফরাস আছে। এই মুহূর্তেই তো গাছের ফসফরাসের সব থেকে বেশি দরকার। ফসফরাস কেমন? শিকড় ছাড়তে আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করবে, গাছের বৃদ্ধিতে, গাছের প্রচুর ডালপালা আনতে ফসফরাস কিন্তু এই সময় দরকার। তো শেষ ফসফরাস বেশি পরিমাণে যেটা দরকার ছিল সেটা ডিএপি আর 10-26 দিয়ে পূরণ করা হলো। 46% ডিএপির ভিতরে ছিল, আর 10-26-এর ভিতরে 26% ছিল। পটাশ একটু দরকার ছিল, সেই জন্য 26% পটাশ 10-26-এ ছিল। শুধু 10-26 দিলে গাছ কিন্তু শক্ত হয়ে যেত, গাছ কিন্তু ছুটতো না। এই জন্য ডিএপির সাথে মেশানো হলো, হাফ হাফ পরিমাণে মিশিয়েছি। ডিএপি ধরুন আমার এখানে আপনার যদি বলি 10 কাঠার যদি হিসাব দিই, ধরুন আপনি 15 কেজি সার দিচ্ছেন, 10 কাঠাতে 15 কেজি, 8 কেজি মতো আপনি ডিএপি নিন, আর বাদ বাকি 7 কেজি বা 6 কেজি মতো আপনি কি নিয়ে নেবেন, এই 10-26-26 নিয়ে নেবেন। সেটাই হবে সব থেকে এনপিকের সেরা মিশ্রণ হবে গাছের বৃদ্ধির দশায়। গেল, তাহলে গাছের বৃদ্ধি তো হলো। এর পাতাগুলোকে শুধু এনপিকে দিলে এই সময় গাছের কি মানে বৃদ্ধি সব থেকে মনের মতো হবে? হবে না। গাছের পাতার একটা দেখবেন যে গ্লেস বা উজ্জ্বল্য, সেটা কিন্তু আপনি পাবেন না। তো সেই জন্য এই সময় গাছে একটা উপাদান দরকার হয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। বেশি না, 10 কাঠায় আপনি মোটামুটি ওই 1 কেজি মতো দিয়ে দিন। দামও বেশি পড়ে না, 90 টাকা 100 টাকা এরকম দাম পড়ে ম্যাগনেসিয়াম সালফেট। অবশ্যই দিলেন তাহলে। আরেকটা বিষয় যেটা দিতেই হয় সেটা হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস। অল ইন ওয়ান্ডার প্লাস আপনাদেরকে দেখাবো। এর ভিতরে যে গুঁড়ো গুঁড়ো ছোট ছোট একদম ডাস্ট ছিল, যেটা এই যে ডাস্ট, কেমন? ওইটা হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস। তো এই যে অল ইন ওয়ান্ডার প্লাসের বস্তা দেখাচ্ছি আপনাদের। এই যে লাল রঙের যে প্যাকেটটা থাকে না, এই প্যাকেটের ভিতরে হচ্ছে আপনার মানে এর ভিতরে এই লাল রঙের প্যাকেটের ভিতরে অল ইন ওয়ান্ডার প্লাস থাকে। তো অল ইন ওয়ান্ডার প্লাস 10-26-26 আপনার ডিএপি, আর একটা মিশিয়েছি সেটা হচ্ছে আপনাদের বললাম ম্যাগনেসিয়াম সালফেট। এই কটা আপনাদেরকে মিশিয়েছিলাম। আর ভিতরে সামান্য পরিমাণে যে ইনজেক্ট বলি বা আপনারা যে কোনো হিউমিক, অক্সিজেন বলুন, যাই বলুন, ওই 10 কাঠাতে আপনারা 200 মতো একটু হিউমিকটা মিশিয়ে দেবেন। ব্যাস, এর থেকে আর ভালো মিশ্রণ গাছের বৃদ্ধিতে, মানে উচ্ছে গাছের ক্ষেত্রে, লতা জাতীয় গাছের ক্ষেত্রে হয় না। কিন্তু ফুল চলে আসলে তখন কিন্তু আপনারা ডিএপি এত পরিমাণে দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আমার তো মাচা ভরাতে হবে, মাঝখানে ফাঁকা দেখতে পাচ্ছেন না, এই জন্য আমরা এই কাজটা এখন করলাম। অল্প একটু কাছ থেকে এখন দেখাবো এই রাতের বেলায়, তাহলে বুঝতে পারবেন আপনারা। একদিন এক রকম হচ্ছে। এর আগে যে প্রথম দিকে ভিডিওর যে পার্টটা দেখলেন ওটা ছিল কালকে, কিন্তু আজকে যদি আপনি দেখেন মানে আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণে বাড়ছে। ডগা যেন এসেই যাচ্ছে, ডগা মোটা হয়েই যাচ্ছে, আবার ছুটছে। আর একটা আপনাদেরকে যদি দেখাই, এখানে আমার উচ্ছে মালচিং, নিচে দেখতে পাচ্ছেন মালচিংয়ে করা। মালচিংয়ে করারও একটা পদ্ধতি আছে, প্রথম থেকে আপনাদের বলে এসেছি। প্রথম তড়িঘড়ি জমি চাষ দিলাম, মালচিং দিলাম, বসিয়ে দিলাম, এরকম আপনি পাবেন না। মালচিং পেতেও কিন্তু রাখা ছিল মিনিমাম 20 দিন, বেডগুলো করে রেখে দেওয়া ছিল প্রায় আপনার 1.5 থেকে 2 মাস। তাহলে এই যে 2 মাস জমিটা পড়েছিল, তার এই রেজাল্টটা হচ্ছে এই। আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, পাশে আমার এই মাচাতেই এই সাইডেরটাই, এই পাশে দেখতে পাচ্ছেন গাছ, দেখেছেন গাছ,
ও পাশের গাছ যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। মালচিং ছাড়া মাটিতে তার গ্রোথ 1/3। একই সার ব্যবস্থাপনা, একই মাটি, সেখানে মালচিং নেই। এই গাছের যা বৃদ্ধি 1/3 বলবো কেন, 1/4, এর 4/1 ওই গাছ হয়। এটাই হচ্ছে মাটি আর মালচিং এর ডিফারেন্স। একটু দেখাবো আপনাদের অল্প একটু। আর সারগুলো কিভাবে দিলাম এই অন্ধকারে, তবু একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সার কিভাবে দিচ্ছি, আমাদের তো ড্রিপ ইরিগেশন নেই, আমরা ক্ষুদ্র চাষি। তাহলে আমাদের ড্রিপ ইরিগেশন যেহেতু নেই, তাহলে এই ড্রেন দিয়ে দিতে হবে। কিন্তু ড্রেন দিয়ে এখনও দিইনি, কারণ এই গাছের শিকড়গুলো ড্রেনে তেমন সাফিসিয়েন্ট আসেনি। কারণ এই দুই পাশে মাটির যে বেড উঁচু রয়েছে, ওর ভিতরে শিকড়গুলো সব মানে প্রচুর পরিমাণে প্রবেশ করছে, আর মাটির সার কিন্তু খাচ্ছে। তবু আমাদের যে সার দিতে হয় এই দুই গাছের গ্যাপে গ্যাপে, বা এই যে মালচিং দেখেছেন কত মোটা, এটা 40 মাইক্রন। এই কারণে এটা ছেঁড়ার কোনো চান্স নেই। আপনি খুব 40 মাইক্রনে এরকম ধরবেন, আর এই ভিতর দিয়ে যে সার ছেটাবেন, এই যে সাদা সাদা শিকড় সব এর ভিতর দিয়ে খেলা করে বেড়াচ্ছে ভিতর দিয়ে। এই যে এইভাবে চেটে দিতে হবে। এই সাইডে এরকম উঁচু করবেন, এই দেখুন এইভাবে দিয়ে গেছে। খুব সোজা সার দিতে, এরকম মোটা মালচিংয়ে এটাই হচ্ছে আমার সুবিধা। একটু কাছ থেকে দেখাই আপনাদের, যদি দেখতে পান। এই দেখুন এইখান দিয়ে এইভাবে চলে গেছে। এই দুই সাইডে গাছ আছে, এই জন্য এই দুই সাইড দিয়ে দিয়েছি। এখনও ওই সাইড দিয়ে কিন্তু দিইনি। এর পরের বার ও সাইডে তো গাছ নেই। এই মালচিং ধরুন আপনার লম্বা হচ্ছে 4 ফুট লম্বা মালচিংটা। তা মালচিংয়ের ওই পাশ দিয়ে কিন্তু দিইনি। এইবার মাচার ঠিক মাঝখান দিয়ে বসে ওই পাশ দিয়ে ভিতর দিয়ে দেবো, যখন শিকড়টা আর একটু ছড়াবে। কারণ এই সাইড দিয়ে গাছগুলো লাগানো তো, এই জন্য এই সাইড দিয়ে দিলাম। এই সারেই দেখুন গাছের অবস্থা। আর এই হচ্ছে আমার সেই বন জঙ্গলের ভিতরে যে গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম আজ মাচার উপরে। এদের প্রথম আপনারা দেখছেন অনেকগুলো ডগা নিয়ে কিন্তু উপরের দিকে ধীরে ধীরে উঠছে। প্রত্যেকটা মাচাতে এইরকমই অবস্থা। ওর পাশেগুলোও যদি আপনাদের কাছে দেখায়, এই দেখুন সব গাছগুলো বাড়ছে। এই যে এরা নিচে কত পরিমাণে ঘাস ছিল, সেই ঘাসগুলো এই দেখুন নিচে আপনাদের দেখায়, ঘাসগুলো কিন্তু ছাঁটা হয়েছে। আর এই ডগাগুলো আমাদের একটু ধরিয়ে দিতে হবে, উঁচু করলে বুঝতে পারবেন। এই যে ঘাসগুলো টোটাল এইভাবে আজকে ছাঁটা হয়েছে, লাইন দিয়ে মাঝখান দিয়ে রাখা হয়েছে। ওই দেখুন সব ঘাসের লাইন। আর মাচার নিচটা একদম টোটাল পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে এইভাবে। কালকে সার দেব। কালকে সার দিলে তারপরে আর 4-5 দিন বাদে এই গাছগুলো আপনি মানে কল্পনা করতে পারবেন না কত সুন্দরভাবে মাচাটা কিন্তু ঘিরে ধরবে, তাই না? গাছের ডগা মগা সব কিছু দেখুন ভালো আছে। এই যে তাহলে এইভাবেও একদম বিনা খরচে, এটা তো সেই শশার মাচা ছিল আমার, তো শশার মাচার গাছগুলো কোনো চাষ না, কিচ্ছু না, রোপণের সময় কোনো সার দিইনি, কোনো কিছু না, তবু গাছগুলো দেখুন কত ভালো আছে। এইবার গোড়া দিয়ে সুন্দর করে একবার সার দিয়ে দিলে মাচাটা দেখবেন তাড়াতাড়ি ভরে যাবে। সাথে লাগানো এই যে মালচিং ছাড়া গাছ, খেয়াল করেছেন? মালচিং ছাড়া গাছ, এই পাশে মালচিংয়ে লাগানো গাছ, অবস্থা দেখুন। তো মালচিংয়ের যে গ্রোথ, গাছের চেহারা আর মাটিতে লাগানো তার চেহারা এক কখনো আসবে না, মানে কোনো দিনই আসবে না। মানে ফসল দেখে যদি শান্তি পেতে হয়, চোখের শান্তি আসে, তবে কিন্তু সেটা মালচিংয়ের বিকল্প হয় না।